ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় দক্ষিণ নগর ভবনে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দুপক্ষ থেকেই দাবি করা হয়েছে। নগর ভবনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে। আসিফ ভুঁইয়ার নির্দেশে কিছু সন্ত্রাসী লোক ঢুকে আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীদের মারধর করেছে এবং নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে তারা যারা এতদিন যাবৎ আন্দোলন করেছে, আন্দোলনের যারা অগ্রভাগে ছিল, যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি, তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং 3 জন এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ব্যাপক পরিমাণে সংঘর্ষ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইশরাক সমর্থিত ব্যক্তিদের দাবি নগর ভবনের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পাঠানো কিছু ব্যক্তি, কিছু অজ্ঞাত লোক ঢুকে পড়ে এবং ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সেটাই বাধা দেওয়ার প্রেক্ষিতেই এই সংঘর্ষ কিংবা এই হাতাহাতি দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সৃষ্টি হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কী ঘটেছিল নগর ভবনে, কেনই বা এই হামলা কিংবা এই সংঘর্ষ আমরা দেখে আসি। আমরা কয়েকটা ভিডিও দেখব, কয়েকটা প্রতিবেদন দেখব, আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। বিএনপি নেতা ইশরাক এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে দ্বন্দ্ব যেন কোনোভাবেই থামছে না। একের পর এক এদের মধ্যে বিরোধটা যেন বেড়েই চলেছে। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি নগর ভবনে আজকে কেন হঠাৎ করে এই ধাওয়া পাল্টা ধাওয়া দুই গ্রুপের মধ্যে, কেন এই সংঘর্ষ, কী কারণে এই সংঘর্ষের সৃষ্টি, কেন ধাওয়া পাল্টা ধাওয়া হলো, আমরা সেটা দেখব কয়েকটি প্রতিবেদন থেকে, তারপরে কথা বলবো। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় দক্ষিণ নগর ভবনে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দুপক্ষ থেকেই দাবি করা হয়েছে। হ্যাঁ ভাইয়া, হ্যালো। স্বাভাবিক কর্মসূচি স্বাভাবিকভাবে চলতেছিল। আমরা জানতে পারলাম আসিফ ভুঁইয়ার নির্দেশে কিছু সন্ত্রাসী লোক ঢুকে আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীদের মারধর করেছে এবং এর মধ্যে আমাদের এক কর্মচারী মনির, সে এখন অপারেশন থিয়েটারে আছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরেক কর্মচারী জসিম, সেও খুব ব্যাপকভাবে গুরুতর আহত এবং কিছু সাধারণ পাবলিকও। এই খবর পেয়ে আমরা ঢাকাবাসীর যারা ইশরাকের শপথ করানোর জন্য এই আসিফ ভুঁইয়া এবং প্রশাসনের কাছে আমরা বলতেছিলাম, আমরা শুনে সবাই চলে আসলাম
তাৎক্ষণিকভাবে আমরা অনেকেই চলে আসছি। প্রিয় ভাইয়েরা, আজকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং আগামীকাল সকাল 10টার থেকে আমাদের এই কর্মসূচি চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। দুইজনই আমার জানা মতে দুজনের অবস্থা গুরুতর। তারা দুজনই ঢাকা সিটি কর্পোরেশনের কর্মচারী। এই কর্মসূচির যে মূল সমন্বয়ক এই মশিউর রহমান, উনি কিন্তু বিভিন্ন সময় বলছে এই আসিফ ভুইয়া সে নির্দেশ দিয়েছে তেল বন্ধ করে দাও যেন ঢাকা শহরের ময়লা পরিষ্কার না হয়। এই আসিফ ভুইয়া লাইট বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। সে তার প্ল্যান হইল ইশরাককে খাটো করা। আজকে এই ঘটনা ঘটায়া সে বলতে চাচ্ছে যে এটা ঢাকা সিটি কর্পোরেশনের নিজেদের কর্মসূচি না, এটা আসিফ ভুইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুইয়ার পেইড ওয়ার্কার, তারা আইসা এই গন্ডগোলটা ঘটায়। আসিফ ভুইয়া আমরা টিভিতে সবাই দেখছি, সে এই ঢাকা নগরবাসীকে থ্রেট করছে যে এইভাবে মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু ঢাকা নগরবাসী আমরা এই কর্মচারী স্থগিত করে দিয়েছিলাম। আমাদের তরফ থেকে কোনো কর্মসূচি ছিল না, কিন্তু তারা আজকে আইসা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে। আমরা নগরবাসীর পক্ষ থেকে আমরা এটাকে নিন্দা জানাই। তারা এখন পলাই গেছে, আমরা আসার পরে তারা পলাই গেছে, তারা অকারেন্স ঘটায়। হ্যাঁ, এটা আপনারা সিসি ক্যামেরা দেখতে পারবেন, অবশ্যই প্রমাণ আছে আমাদের নগর ভবনে যে সিসি ক্যামেরা দেখতে পারবেন। আহত আমাদের মেডিকেল আছে, আমাদের 3 জনের অবস্থা ভয়ানক খারাপ, ওরা ভর্তি করা হয়েছে, বাকি জনের প্রাথমিক চিকিৎসা করতেছে। এনসিপির সাথে মিলিয়ে আসিফ এবং প্রকাশ্যে যাওয়ার সময় বলে গেছে যে আপনি যদি এনসিপি লোক না হবে তাহলে মাস্ক থাকবে কেন? প্রত্যেকটা লোকের মধ্যে মাস্ক, প্রত্যেকটা মুখ ঢাকা। হামলার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক দেয়া উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করেন অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ারা। এটা আসিফ ভুইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুইয়ার পেইড ওয়ার্কার, তারা আইসা এই গন্ডগোলটা ঘটায়। আপনারা জানেন যে দীর্ঘদিন এখানে স্থবিরতা বিরাজমান ছিল, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা সকালে ঠিক কয়টার সময় আমি বলতে পারবো না, নগর ভবনে একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে, তারা যারা এতদিন যাবৎ আন্দোলন করেছে, আন্দোলনের যারা অগ্রভাগে ছিল, যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি, তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং 3 জন এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে। 8-10 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, দেশীয় অস্ত্রশস্ত্র এবং একজনের পকেটে পিস্তলও ছিল, কোমরে পিস্তলও ছিল এবং একজনকে ছুরি দিয়ে আঘাত করে তার ফুসফুসে একটি ছিদ্র করে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, তার কি হবে আমরা জানি না। এটি করার মধ্য দিয়ে তারা এক ঢিলে 2 পাখি, প্রথমত তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে, তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির 2টি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত, এই যে জনগণ সেবা নিতে আসছে, স্বস্তিতে তারা নগর ভবনে প্রবেশ করছে, সেটিকে বিঘ্ন ঘটিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এখন আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালে আসলে এটা একটা গতানুগতিক বক্তব্য হয়ে যাবে। আমি বলবো যে দ্রুততম সময়ে এই যে যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ রয়েছে, নগর ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে, বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় তাদের ছবি এসেছে এবং মোবাইলের ফুটেজও রয়েছে। এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই হামলাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামবো না। এই ষড়যন্ত্র পুরোটাই আমাদের এই আন্দোলনের উপরে হয়েছে, এই ষড়যন্ত্র গণতন্ত্রের উপরে হয়েছে, এই ষড়যন্ত্র বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক স্বার্থের পক্ষে যে আমরা নিরলসভাবে পরিশ্রম করে কাজ করে চলেছি। আগামী দিনে একটি সুষ্ঠু সঠিক জাতীয় নির্বাচন জানিয়ে আসছি, সেগুলোকে ব্যাঘাত ঘটানোর জন্য এবং সেই গণতন্ত্রের উপরে একটা হুমকি প্রদান করার জন্যই এই হামলাটি করা হয়েছে। এই হামলার এই হামলার নেতৃত্ব দিয়েছে, আমি যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলেছি, গোলাম কিবরিয়া রুবেল নামে একজন কর্মকর্তা রয়েছে তিনি, এবং
আরিফুজ্জামান প্রিন্স নামে আরেকজন কর্মচারী নগর ভবনে। এই দুইজন মূলত এবং তাদের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের দোসর হিসেবে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে। তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে, যেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই আন্দোলনটা কিন্তু বিএনপির ব্যানারের কোনো আন্দোলন হচ্ছিল না, এখানে ঢাকা নগরবাসীর ব্যানারে আন্দোলন হচ্ছিল এবং এখানে দলীয় স্লোগানও সেভাবে দেওয়া হচ্ছিল না। অতএব পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। এবং আমরা বলতে চাই, এখানে আমাদের দমে যাওয়ার কোনো সুযোগ নাই, এখানে পেছনে হটে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বলছি না যে আমরা এখান থেকে আবার আন্দোলন শুরু করে দিব বা আন্দোলন করে আমরা সবকিছু স্থবির করে দিব, সেটা বলছি না। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে নগর ভবনে আসবেন বা আপনাদের অন্যান্য আঞ্চলিক কার্যালয়ে আপনারা যাবেন। আপনাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় কর্মরত এই সকল কর্মচারী সিকিউরড রাষ্ট্রে পরিণত পারি, এটাই আমাদের আজকের দাবি। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সঙ্গেও এই যারা হামলা চালিয়েছে তাদের ঘনিষ্ঠতা রয়েছে। এই বিষয়ে আমি যেটা বলতে চাই, দেখেন, একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করে চলেছি। আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, অত্যন্ত ধৈর্য সহকারে এই সরকার যে শুরু থেকেই বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে, মহামান্য সুপ্রিম কোর্টের আদালতকে অবমাননা করে চলেছে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমাদেরকে মানুষের মতো মানুষ মনে করে নাই, তারা আমাদেরকে এক শ্রেণীর মানে পশুর মতো আচরণ করেছে। তারপরেও আমরা সৌহার্দ্যপূর্ণ প্রকৌশলী বিভাগ, সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি, লুটপাট, সকল প্রকারের টেন্ডারবাজি, ভাগাভাগি সবকিছু সেখান থেকে করা হতো এবং সেই ভাগগুলা এই যে আপনার নতুন যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে তাদের সাথে ভাগাভাগি করে তার অবস্থানটি ঠিক রেখেছিল। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার। আরিফুজ্জামান প্রিন্স, এরপরে সাথে আরো যারা ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে যদি যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের কার্যক্রম তারা যেটি করেছে তাদের মোবাইল ফোন চেক করে এবং তাদের অন্যান্য কার্যক্রম যদি তদন্ত করা হয়, তাহলে এই আপনি যে অভিযোগটি তুললেন যে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যোগসাজশ, সেটি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। জি জি প্লিজ আমি এই বিষয়টাতে আসতাম। দেখেন, আমি আগেই শুরুতেই বলেছি যে এই আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। যখনই আমরা একটা স্বস্তির আমেজ তৈরি করতে পারলাম নগরবাসীর জন্য, তখনই কিন্তু এই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়। এবং এখানে যে একজন দুইজনকে ব্যবহার করা হয়েছে, তারা অতীতে অনেক আগে কোনো এক সময় তারা নিজেদেরকে শ্রমিক দলের পরিচয় দিত, কিন্তু আমার সাথে ঢাকা মহানগর দক্ষিণ ফেসবুক যে বিএনপির দুই গ্রুপ, ইশরাকের দুই গ্রুপ, এই ধরনের অপপ্রচারের আমরা তীব্র নিন্দা। এই যে মিডিয়ার ভেতরে এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন স্থানে এখনো তারা ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে এবং তারাই তাদেরকে সহযোগিতা করছে। আমরা তাদেরকেও দ্রুততম সময় চিহ্নিত করে ওই সকল স্থান থেকে অপসারণ করার জোরালো দাবি জানাচ্ছি। কারণ এখানে তারা যে কাজটি করছে, তারা জনগণকে বিভ্রান্ত করছে এবং পুরো দায়টাই বিএনপির উপরে চাপানো হয়েছে, যেটি আমাদের ইতিপূর্বে আপনারা শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে বিএনপিকে একটা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে নির্বাচনের আগে, যাতে বিতর্কিত করা যায়। যেটি আমি বলেছি যে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে, আন্দোলনের উপরে একটা হামলা আসছে, আন্দোলনকারীরা যাতে মনোবল হারিয়ে ফেলে, আর কোনোদিন আন্দোলনে না আসে সেই চেষ্টা করা হয়েছে এবং পুরো দায়টা আমাদের উপরে অথবা বিএনপির উপরে চাপানোর একটা চেষ্টা করা হয়েছে। এরা কোনো বিএনপির লোক না, এরা ক্রিমিনাল, এরা ফৌজদারি অপরাধী, এরা সন্ত্রাসী। এদেরকে অবিলম্বে দ্রুততম সময় গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাপের না, এটা বলে দেওয়া হয়েছে, বলে করে দেওয়া হয়েছে। ঠিক এইভাবে হচ্ছে এজেন্সি ক্রিয়েট করা হয়, নাগরিকত্বকে জানান দিতে হয় যে আমি এই দেশের নাগরিক। হাসিনাকে বলা হয়েছে যে আমি এই দেশের নাগরিক, ইউ জাস্ট গেট লস্ট। আসসালামু আলাইকুম, আয়োজকদেরকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সংকটের গোড়ায় হাত দিতে হবে
আমিও কাউন্টার তরুণরা যারা আছে তাদেরকে প্রশ্ন করছি যে আসলে আপনাদের দেশ আছে কিনা, আপনারা আসলে রাষ্ট্রে বসবাস করেন কিনা, আপনারা যে এত প্রত্যাশা করছেন আপনারা আসলে নাগরিক কিনা, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা গত 16 বছর আপনারা আপনাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন। নাগরিক দায়িত্ব পালন করলে বেশ কিছু মানুষকে কি এরকম একটা বংশ বা একটা মানুষ শাসন করতে পারত? এখন প্রশ্ন হচ্ছে যে আপনার রাষ্ট্র আছে কিনা, আপনি নাগরিক হন কিনা অথবা হয়েছেন কিনা, সেই সাপেক্ষে আপনার প্রত্যাশা কি করতে হবে। বলা হচ্ছে যে আমাদের 12 কোটি 19 লাখ ভোটার, নতুন নাকি আরো 40-50 লাখ যোগ হবে, 12.5 কোটি ভোটার আছে। আসলে তারা কি ভোটার? আপনি গ্রামগঞ্জে যান, আমরা যারা প্রান্তে প্রান্তিক পরিবার আছি মানুষের কাছে বলছি, তারা কি আসলে এই রাষ্ট্রটা আসলে কি জিনিসটা বোঝে কিনা? আপনি দেখবেন গ্রামের অধিকাংশ মানুষের জীবনের চৌহদ্দিটা কতটুকু। তার জীবনের চৌহদ্দিটা হচ্ছে তার নিজের বাড়িটা, তার ক্ষেত, তার নিকটবর্তী বাজার, আর এর বাইরে হচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি। এর বাইরে আপনি চিন্তা করে দেখেন তো এই রাষ্ট্রের সাথে এই মানুষগুলো আসলে কোনো চুক্তি আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা। আমার মরহুম দাদার এক্সাম্পল দিই, ধরেন আমার সিদ্দিকুর রহমান ভাই, আমার দাদা, উনি ওনার এই চৌহদ্দির বাইরে আসলে কোনোদিন গেছেন কিনা? আপনারা যারা গ্রামে গঞ্জে বড় হয়েছেন, আপনাদের দাদাদের নানাদের জিজ্ঞেস করে দেখেন, তারা কি আসলে এই চৌহদ্দির বাইরে কোনোদিন গেছে? একসময় এসে তাকে ব্রিটিশরা বললো যে তুমি আসলে ব্রিটিশ। ধান চাষ করছিল, খেতে লাঙ্গল দিচ্ছিল, তুমি বোকাশোকা মানুষ, অল্প লেখাপড়া করেছেন, টিপসই দিতে পারতেন, আকাশের দিকে তাকাইলেন, ও আচ্ছা তাই নাকি? কয়েকদিন পরে এসে কিছু মানুষ এসে বললো যে সিদ্দিক সাহেব আপনি আসলে স্বাধীন হয়ে গেছেন, আপনি এখন ব্রিটিশ নয়, আপনি পাকিস্তানি হয়ে গেছেন। তো বললো তো কি হলো? বলে যে এই যে একটা রং, এই যে একটা রঙের পতাকা দেখছেন না, এটার মানে হচ্ছে আপনি এখন ব্রিটিশ ইন্ডিয়ান কিছু নয়, আপনি পাকিস্তানি হয়ে গেছেন। আবার কতগুলো বছর গেল, বছরগুলো যাওয়ার পরে আবার কিছু মানুষ দৌড়ায় ওনাকে ক্ষেতের ভিতরে মাছ ধরা অবস্থায় বর্ষাকালে ধরলো, ধরে বললো সিদ্দিক সাহেব কথা আছে, কথা আছে। কি বিষয়? বলে আপনি এখন থেকে বাংলাদেশী। তুমি আবার মানে অপলক নয়নের মানুষগুলোর দিকে তাকায় থাকতেন, তাকায় কিছু বলেন টলেন নাই কিন্তু। তো এই যে আমার পরিচয়, আমার যে আইডেন্টিটি চেঞ্জ করা হচ্ছে বারবার, আমাকে যে ইম্পোজ করা হচ্ছে তুমি আসলে এইটা না অথবা এইটা, কিসের ভিত্তিতে করা হয়েছে? তাকে মানুষগুলো নিয়ে বুঝাইছি কিনা যে তুমি আজকে থেকে পাকিস্তানি, এটা মানেটা তুমি কি আসলে করোনায় ছিল? সে কি তার জমিনে যে কৃষিকাজ করছে তার সাথে ক্ষমতার সম্পর্কটা, দূরত্বটা কতটুকু দেখেন? তাহলে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের ইন্টিগ্রেশনটা এই রাষ্ট্রে এখনো হয় নাই। আপনি এখানে মানুষ দেখেন, নাগরিক দেখেন না। আপনি এখানে জনগণ দেখেন, প্রজা আকারে দেখেন, বাসিন্দা আকারে দেখেন। ওরা এইখানে যেভাবে দেখবেন যে প্রত্যেকটা গাছে পালাতে হাজার হাজার পাখি বাস করে, আমাদের বন জঙ্গলে সাপ বেজি বস করে, আমাদের মহল্লাতে কুকুর বিড়াল, আমরা এই তেলাপোকা কেঁচু সবকিছুর সাথে মিলায় থাকি না? আমরা আপনারও একই রকম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি নাগরিক না হওয়া পর্যন্ত এর সমাধান কোথায়? আবার প্রশ্ন হচ্ছে নাগরিক আপনাদেরকে বানাবে কে? এই যে আপনারা বাসিন্দা, আপনারা যে থাকেন আল্লাহর ওয়াস্তে একটা জমিনে, এই প্রক্রিয়া পরিবর্তন কিভাবে হবে? এই রিফর্ম তো অনেক সিরিয়াস কনভারসেশন। আমার তো নাগরিক নাই, আমি যাদের জন্য ফাইটটা করব সেই জায়গাটা কোথায়? নগর তো হয় না এখানে না পুঁজির বিকাশ হয়েছে, না আমার গ্রামীণ জনগোষ্ঠী শহরে হয়েছে। ইটস এ কমপ্লিটলি ক্যাওয়াস, এবং ট্রানজিশন ইজ অলওয়েজ ক্যাওয়াস। এর মানে কি এখানে সিভিল লোক আছে? এখানে ওয়াশিংটন লন্ডন লেভেলে চিন্তা করাটা অন্যরকম আছে, অ্যাবসলিউটলি ডিসকানেক্ট ফ্রম দ্য রিয়ালিটি। আবার এখানে এমন এমন মানুষ পাবেন আপনি প্রান্তিকে, চরের ভিতরে চর, সেই চরের ভিতরে চর, সেই চরের ভিতরে গুচ্ছ গ্রামে বাস করে। তার সারা দিনের চৌহদ্দিটা হচ্ছে হাফে মাইল, তার ক্ষেত, বন, বাদার, পুকুর টুকুর। সেই বাস্তবতায় বুঝতে হবে যে আপনার সংকটটা শুধুমাত্র এই ভোট কিভাবে করবেন, নির্বাচন কিভাবে করবেন, বরাদ্দ কত দিবেন, এর মধ্য দিয়ে আলোচনা শেষ হয়ে যাবে না। অনেক আগে একটা বই পড়েছিলাম আপনার কলোনিয়াল জায়গা থেকে, আপনার একজন ইজিপশিয়ান স্কলার, দ্য ক্রাইসিস ইন দ্য মুসলিম মাইন্ড, মুসলমানদেরকে কেন্দ্র করে লিখেছেন, বাট অ্যাবসলিউটলি আমাদের জন্য প্রযোজ্য আর কি। যে কলোনিয়াল হ্যাংওভারের যে মানে ধান্দা, মানে আমাদের যে রিয়ালিটির মধ্যে আমরা বাস করছি, এটা যেটা করেছে আমাদের একটা সিভিলাইজেশন ছিল। এর মানে কি আমরা যুগ যুগে এরকমই ছিলাম? না, ছিলাম না। 1700-এ বেঙ্গল ওয়াজ দ্য রিচেস্ট প্রভিন্স ইন দ্য ওয়ার্ল্ড। মুঘল এম্পায়ারের জিডিপি ছিল, গ্লোবাল জিডিপি 27%, 28%। 11টা প্রভিন্স ছিল মুঘল এম্পায়ারের, তার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বেঙ্গল, এবং এই বেঙ্গলের গ্লোবাল জিডিপি ছিল 13 to 14%। ক্যান ইউ ইমাজিন? ইউরোপ, আমেরিকা, কেউ কি এখনো বলতে পারবে তার গ্লোবাল জিডিপি 14%, 15%? বলতে পারবে না। উই ওয়ার সো রিচ। আমাদের হ্যান্ডিক্রাফটস, আমাদের স্পাইস, আমাদের জাহাজ বানানোর শিল্প,
আমাদের এই যে গার্মেন্টস বলছি মুসলিম, এর প্রত্যেকটা ছিল মানে গ্লোবালি রেকগনাইজড। আমার স্পাইস মার্কেটের দখল নেবার জন্য এম্পায়াররা যুদ্ধ করেছে এই অঞ্চলে। সো উই আর সো রিচ। এখন রিচনেস উইদাউট কি সিভিল অর্ডার ছাড়া থাকে? আপনার রাষ্ট্র ছাড়া হয়? আপনার রাষ্ট্র ছিল, আপনার সিভিলাইজেশন ছিল। সেখানে আমাদের বইতে আমাদেরকে কি পড়িয়েছে? মধ্যযুগ পড়িয়েছে, তাই না? হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সের বইতে যারা পড়েছেন এই সময়টাতে আমাদের 15, 16, 17th সেঞ্চুরি আমাদেরকে পড়েছে মধ্যযুগীয়। আমরা মধ্যযুগীয়, উই আর দ্য পিক অফ সিভিলাইজেশন। আমাদেরকে বলছে আমরা মধ্যযুগীয় জমানাতে বাস করেছি। ইউরোপিয়ানদের জন্য ওটা মধ্যযুগীয় ছিল। ওরা চুন ডাকাতি করতে, ওর অভাব অনটন, ওর ডিকেন্সিয়ান সেই ইসলামের জীবন অ্যাভয়েড করবার জন্য চুরি ডাকাতি করতে বেরোছে সারা দুনিয়াতে। সারা দুনিয়াতে গিয়ে গিয়ে চুরি করছে, করণী করেছে। তাহলে এই যে আমার মাইন্ড, আমার যে মাইন্ডের সেটআপ, এই সেটআপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমের ভিতরে এখন পর্যন্ত নাগরিক হওয়ার কোনো জায়গা নেই। বাংলাদেশের বহু অঞ্চলে আছে 24-এ কি হয়েছে জানি না, খালি জানি গন্ডগোল হয়েছে 71 সালের মতো। 24-এ কি হয়েছে? ঢাকায় অনেক গন্ডগোল হয়েছে, শহরে শহরে কলেজে বিশ্ববিদ্যালয়ে অনেক মারামারি হয়েছে। দেখেন, আপনারা যদি পলিটিক্যাল হিস্ট্রিতে জেনে থাকেন, যখন আমেরিকার ব্রিটিশ কলোনি ছিল তখন বিখ্যাত বস্টন টি পার্টি মুভমেন্ট হয়েছিল। তো বস্টন টি পার্টি মুভমেন্টের ইস্যু কি ছিল? চিনির দাম বাড়ানো এবং চিনির যে এজেন্সি, কারা কারা চিনির ব্যবসা করতে পারবে এবং সেখানে কার কত ট্যাক্স হবে। তো সেই জায়গার আন্দোলনের থেকে যে রেজাল্ট আসছে, লং হিস্ট্রি, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। যেহেতু জেফারসনের পক্ষ থেকে তখন ব্রিটিশ রাজাকে যে স্মারকলিপি দেওয়া হয়েছিল সেই মামলাতে বলা ছিল যে ব্রিটিশ পার্লামেন্টে আমেরিকার কলোনির কোনো প্রতিনিধি নাই, আর যেই পার্লামেন্টে আমার প্রতিনিধি নাই সেই পার্লামেন্ট আমার তরফে চিনির দাম, চিনির হোলসেল বিজনেস কে করতে পারবে কে করতে পারবে না, আমেরিকার কোন স্টেটে কত শতাংশ করে এটার জন্য ট্যাক্স দিতে হবে, এইটা বলবার আইন করবার এখতিয়ার রাখে না। দ্যাট ওয়াজ দ্য এসেন্স অফ দ্য বস্টন টি পার্টি মুভমেন্ট। এবং এই বক্তব্যগুলো কিন্তু আমরাও বলেছি, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা এগুলো প্রচুর বলেছি, সুপ্রিম কোর্টে বলেছি যে যেই সরকার আমাদের রিপ্রেজেন্টেশনের অধিকার কেড়ে নেয় তার ট্যাক্স কালেকশন করবার অধিকার থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে নাগরিকত্বের এই চুক্তিটা কি, যে আমি নাগরিক এবং আমাকে কেউ শাসন করতে পারছে, এই যে সামাজিক চুক্তিটা, সেই চুক্তিটা কি আমার সাথে কনসাসলি কেউ করেছে কিনা? আমার এই রাষ্ট্রে কোনো সোশ্যাল কন্ট্রাক্ট নাই, তাহলে কিভাবে আমি ক্লেম করবো? তরুণরা যদি চিন্তা করে যে আমি দেশের নাগরিক, আমার পাসপোর্ট আছে, আমার এনআইডি আছে, প্রশ্ন হচ্ছে যে আপনি সিদ্ধান্ত মেকিং কি ইনফ্লুয়েন্স করতে পারছেন কিনা? আপনি সিদ্ধান্ত নিতে পারছেন কিনা যে আসলে সরকার কি করতে পারবে কি করতে পারবে না? এজেন্সিটা ছিল না, কিন্তু আবার 24 এজেন্সি তৈরি করেছে। এবং দেখেন একটা এক্সাম্পল দেই রুডলি, যে প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আমরা কি বলতাম? আমাদের সবসময় প্রাইভেট ইউনিভার্সিটি ফার্মের মুরগি, এটা সেটা আমি যাই বলতাম না। এই আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন আপনারা তো নিজেদেরকে অনেক কিছু ব্রাহ্মণ টাহ্মণ মনে করেন না, অনেক কিতাবই দুস্থ লোক মনে করেন ডাকাতদের গ্রামে পড়ার পরে। তো সেই বাস্তবতায় দেখেন গত বছরের জুলাইতে 19 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটি কি করেছে? পাবলিক ইউনিভার্সিটি হল ভ্যাকেট করে দিয়েছে, ছেলেমেয়েরা বাড়ি চলে গেছে। টোটাল অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টটাকে ক্যারি ফরওয়ার্ড করছে কে? প্রাইভেট ইউনিভার্সিটি করেছে। আন্দোলন, সংগ্রাম, লড়াই, রক্ত দেওয়া, ব্লকেট সবকিছু করেছে। এইটার মধ্য দিয়ে কি হয়েছে? আসলে কয়েকটা জিনিস ঘটে গেছে বাংলাদেশের হিস্ট্রিতে। একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা ফার্মের মুরগি থেকে নাগরিক আকারে হাজির হয়েছে রাষ্ট্রে। এই যে নাগরিকত্ব যেটা ধরে নেওয়া হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোল প্রপার্টি আসে, সোল এজেন্সি ছিল সরকারি বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক ইউনিভার্সিটি, এই মিথটা প্রাইভেট ইউনিভার্সিটি ভেঙে দিয়েছে, দিয়ে বলছে যে এই রাষ্ট্রে আমার রিপ্রেজেন্টেশন আছে, এই রাষ্ট্রকে আমার কথা শুনতে হবে, এই রাষ্ট্রকে আবু সাঈদের রক্তের বদলা দিতে হবে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটা বলে দেওয়া হয়েছে, মনে করে দেওয়া হয়েছে। ঠিক এইভাবে হচ্ছে এজেন্সি ক্রিয়েট করা হয়, নাগরিকত্বকে জানান দিতে হয় যে আমি এই দেশের নাগরিক। হাসিনাকে বলা হয়েছে যে আমি এই দেশের নাগরিক, ইউ জাস্ট গেট লস্ট, তুমি চলে যাও, বাড়ি চলে যাও, তোমার যেখানে বাড়ি তুমি সেই দরগায় চলে যাও, তোমাকে দরগার জন্য বিমান টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি, অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করে আপনারা কি বলতে চান, আপনাদের ব্যক্তিগত ওপিনিয়নটা কি থাকবে, আপনারা কি বলবেন যে ইশরাক হোসেন তিনি যেই কথা বলছেন, তার যেই দাবি, সেই দাবির প্রেক্ষাপটে আপনাদের অভিমত কি? ইশরাক সমর্থিত ব্যক্তিরা যে বলছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পাঠানো ব্যক্তিরাই এই সংঘর্ষের জন্য দায়ী, এটি আপনারা কিভাবে দেখছেন? আসলে কি আপনারা মনে করছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লোক পাঠিয়ে এই সংঘর্ষ কিংবা এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে?
প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমি মনে করি যৌক্তিকভাবে ইশরাকের মেয়র হওয়া বা মেয়র এই দাবি করে নগর ভবন আটকে রাখা এটা উচিত হচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারও উচিত যে এই বিষয়টি শান্তিপূর্ণভাবে একটা সুরাহা করা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা আপনাদের অভিব্যক্তি কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা কি বলতে চান এই বিষয়টি নিয়ে। নগর ভবনে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আইনের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে যে আইন সবার জন্য সমান। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত থাকুক না কেন তাদেরকে যেন চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করা হোক। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।